পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানাশিক, পর্ব সংখ্যা 18। সোফায় বসে থাকা সকলের চোখ দুটো বড় বড় হয়ে যায় আলভির কথা শুনে। রাতে পড়ি এসেছিল ওকে নিতে? সিরিয়াসলি? নাহার বেগম আলভির হাতের দিকে তাকিয়ে বলেন, তোমার হাতে কি হয়েছে আলভি? মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কাছে আসো তো। আলভি নিজের হাতের দিকে তাকিয়ে মায়ের মুখের দিকে তাকায়। চোরের মতো চোখ মুখ করে তাকিয়ে আছে ওর দিকে। বজ্জাত মেয়ে কি জোরে যে কামড়টা দিল। নাহার বেগমের কথা শুনে সবাই আলভির হাতের দিকে তাকায়। ডান হাতে কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে এখনো। সোফা ছেড়ে উঠে এসে ভাইয়ের পাশে দাঁড়ায় মাহিদ। আলভির হাত ধরে বলে, ভাইয়া এভাবে কামড় দিল কে? ওই পরীটা। এত সুন্দর হাত দেখে লোভ সামলাতে না পেরে কামড় বসিয়ে দিয়েছিল। সকলের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে এখন। মাহিদ অবাক হয়ে বলে, পরী হাতে কামড় বসিয়ে দিয়েছে? হ্যাঁ ভাইয়া, ওটা তো পরী না। তাহলে? যেভাবে কামড় দিয়েছে ওটা তো ডাইনি, রাক্ষসী। মাহিদের কথা শুনে মায়ের চেহারায় রাগ স্পষ্ট হয়ে ওঠে। ওর ভাই ওকে ডাইনি রাক্ষসী বলছে। ওকে কোন অ্যাঙ্গেলে ডাইনি রাক্ষসী মনে হয়? কিউট হুড়পরির মতন দেখতে, আর বলে কি না ডাইনি রাক্ষসী। ইচ্ছে তো করছে গিয়ে ভাইটার মাথা ফাটিয়ে দিয়ে আসতে, কিন্তু এই কাজ করা যাবে না, নয়তো সবাই বুঝতে পেরে যাবে মায়া আলভির এই হাল করেছে। ও তো শুধু কামড়টা ইচ্ছে করে দিয়েছিল, আর কোনো কিছু ইচ্ছে করে করেনি। বাকি সব অটোমেটিক হয়ে গেছে নিজে থেকে। তবুও বদলোকের কাছে মাপ চেয়েছে 12 বার, তাও হাত ধরে। শুধু পাটা ধরা বাকি ছিল। বারবার ভয় দেখাচ্ছিল ওর সেবা যত্ন না করলে বাড়ির সবাইকে বলে দেবে ওকে ঝাড়ু দিয়ে মেরেছে, কামড় দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে, মাজায়ও ব্যথা দিয়েছে। মাপ চাইয়েছে, তাও 12 বার। মাঝরাত পর্যন্ত ওকে দিয়ে নিজের সেবা যত্ন করিয়েছে। শয়তান লোক একটা। ঐশী রহমান কিচেন থেকে বেরিয়ে আসেন। ছেলের হাল দেখে আতঙ্কিত হয়ে বলেন, তোমার কি হয়েছে আলভি? কপালে হাতে এমন হয়েছে কেন? আলভি কিছু বলার আগেই মাহিদ বলে, ভাইয়ার রুমে রাতে পরীর রূপ ধারণ করে ডাইনি রাক্ষসী এসেছিল। ভাইয়া হ্যান্ডসাম দেখতে, তাই নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভাইয়া যেতে চায়নি, তাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ফর্সা সুন্দর স্কিন দেখে লোভ সামলাতে না পেরে কামড় মেরেছে। এমন উদ্ভট কথা শুনে ঐশী রহমান কিছু সময় চুপ করে দুজনের দিকে তাকিয়ে রইলেন। রাতে কি হয়েছিল সত্যি কথা বলো। সত্যি কথাই তো বলছি। সত্যি সত্যি একটা পরী এসেছিল, কি যে সুন্দর দেখতে, বলে বোঝাতে পারবো না তোমাদের। সত্যি সত্যি পরী এসেছিল? হ্যাঁ। আলভির কথা একটু একটু বিশ্বাস হচ্ছে এখন। তার ছেলেটা তো দেখতে মন্দ না, মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে। দুষ্টু পরীর নজর পড়তেই পারে এত সুন্দর একটা ছেলের উপর। এত বয়স হয়ে গেছে, এখনো বউ বাচ্চা নেই, পরীর নজর তো পড়বেই। আল্লাহ, কি বলছো তুমি এসব? সব কিছু করার পর পরীটা 1 ডজন মাপ চেয়েছিল। আলভির এমন কথা শুনে সকলে যেন 7 আসমানের উপর থেকে নিচে পড়ল। 1 ডজন মাপ চেয়েছে মানে কি? মাহির বলে, পাগলের মতো কি বলছিস এসব? 1 ডজন মাপ চেয়েছে মানে? 12 বার মাপ চেয়েছে আমার কাছে। তোর এই অবস্থা করে আবার মাপও চেয়েছে? উপর নিচ মাথা নাড়ায় আলভি। নাহার বেগম বলে, এই ছেলেকে আরও একটা দিন ও বউ ছাড়া রাখা যাবে না। আজকে থেকে ওর বউকে ওর রুমে রাখবে। আলতাফ মাহমুদ কিছু বলতে চাইলে, কিন্তু তার আগেই মায়া বলে, আমি থাকবো না ওনার রুমে। যেই বড় শয়তান উনি, ওনার রুমে পড়ি কেন? কোনো শয়তানও যাওয়ার আগে 100 বার ভাববে। মায়ের এমন কথা শুনে সবাই মায়ের দিকে তাকায়। মায়া গুটিসুটি মেরে ভাইয়ের সাথে চিপকে যায়। সবাই এভাবে তাকাচ্ছে কেন ওর দিকে? বুঝতে পারে এতগুলো মানুষের সামনে ভুলভাল কথা বলে ফেলেছে মুখ ফসকে বেরিয়ে গেছে। তাতে ওর কি দোষ? সব দোষ ওই বদলোকের। আলভির নানি শামসুন্নাহার বেগম বলেন, আলভি যেভাবে বলেছে তাতে তো মনে হচ্ছে দুষ্ট পরী ওর পেছনে পড়েছে। এভাবে ওকে বেশি দিন রাখা যাবে না, তাড়াতাড়ি বিয়ে করাতে হবে। মায়া ওর সাথে সংসার করতে চাইছে না, তাহলে এভাবে সম্পর্ক ঝুলিয়ে রাখার কি দরকার? ওদের তালাক করিয়ে আলভিকে আবার বিয়ে করাও। ঐশী রহমান বলেন, এখন চাইছে না, কয়েকদিন পর চাইবে। তোমার একটা মাত্র সন্তান, ছেলেটাকে দুষ্টু পরী তুলে নিয়ে যাওয়ার পর বা কোনো ক্ষতি করার পর চাইলে হবে? আর আমার মনে হয় মায়া অন্য কোনো ছেলেকে ভালোবাসে, তাই জন্য আলভির সাথে সংসার করতে চাইছে না। চমকিত নয়নে সবাই শামসুন্নাহার বেগমের দিকে তাকিয়ে থাকে। ওনার এমন কথা শুনে নাহার বেগমের রাগ উঠে যায়। আপনি এসব কি বলছেন? না জেনে না শুনে উল্টাপাল্টা কথা বলবেন না। উল্টাপাল্টা কথা বলবো কেন? সবাই এত করে বলার পরও মায়া রাজি হচ্ছে না আলভির সাথে সংসার করতে। এর মানে কি দাঁড়ায় তাহলে? নিশ্চয়ই মায়া অন্য কাউকে ভালোবাসে, তাই জন্য আলভির সাথে এখন সংসার করতে চাইছে না। আলভি ফিরে আসবে ভাবেনি হয়তো, এখন সাহসের অভাবে কিছু বলতে পারছে না। আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন, আম্মা আপনি চুপ থাকুন। কেন চুপ থাকবো? মায়াকে জোর দিয়ে জিজ্ঞেস করো, দেখবে ও স্বীকার করবে ওর প্রেমিক আছে।
মাহির রেগে বলে, মুখ সামলে কথা বলুন। আপনি কার সম্পর্কে কথা বলছেন জানেন? এই বাড়ি বসে এই বাড়ির একমাত্র মেয়ের সম্পর্কে এমন মিথ্যা কথা বলার রাইটস আপনাকে কে দিয়েছে? বৃদ্ধ মানুষ বলে কিন্তু মাথায় তুলে রাখবো না আমি। আহনাফ মাহমুদ বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, মাহির, উনি তোমার গুরুজন। গুরুজন বলে কি মাথায় তুলে নাচবো? কি বলেছে উনি শুনতে পাওনি তুমি? ঐশী রহমানের ভাই বলেন, মা, এইসব কোন ধরনের কথা বলছো? উল্টাপাল্টা কথা না বলে মুখ বন্ধ রাখো। উল্টাপাল্টা কথা বলবো কেন? মায়া গত রাতে কোথায় ছিল জিজ্ঞেস কর। সারা রাত তো ওর রুমে ছিল না। এমন কথা শুনে উপস্থিত সবাই শকড। ঐশী রহমানের পাশে মেহবুবা মেহের এসে দাঁড়িয়েছেন চিল্লাপাল্লা শুনে। কি হয়েছে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আলভির মামতো ভাই বলে, কি বলছে এসব? মায়া ওর রুমে না থাকলে কোথায় থাকবে? গত রাতে মায়া তোমাদের কারো রুমে ছিল? আলভি নানা বাড়ির সবাই না করে। শামসুন্নাহার বেগম ঐশী রহমানের দিকে তাকিয়ে বলেন, মায়া তোমার রুমে ছিল গতকাল রাতে? ঐশী রহমান থমথমে মুখে মাথা ঝাঁকিয়ে না করে। মেহবুবা মেহেরের দিকে তাকিয়ে বলেন, মায়া আপনাদের রুমে ছিল? মেহবুবা মেহেরও মাথা ঝাঁকিয়ে না করে। এবার তাকান মাহিরের দিকে। তোমার আদরের বোন গত রাতে তোমার রুমে ছিল? আমার রুমে ছিল না মায়া। মায়ের জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। মায়া সেই রুমেই ছিল। কে বলেছে তোমাকে মায়া ওর রুমে ছিল? গত রাতে ঘুম আসছিল না বলে আমি মায়ের রুমে গিয়েছিলাম ওর সাথে গল্প করার জন্য। যেহেতু মায়া রাত জাগে তাই। গিয়ে দেখি মায়ের রুমে নেই। কতক্ষণ অপেক্ষা করে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া তখনও রুমে আসেনি। রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে দিকে যাওয়ার সময় দেখি বাড়ির বাইরে থেকে ভেতরে আসছে মায়া। অত ভোরবেলা বাইরে থেকে কেন আসলো? বাইরে কোথায় গিয়েছিল? সারা রাত বাইরে কি করেছে? এমন কথা শুনে সবাই মায়ের দিকে তাকায়। মায়ের চোখ মুখ শুকিয়ে কালো হয়ে গেছে শামসুন্নাহার বেগমের কথা শুনে। আহনাফ মাহমুদ বলেন, মায়া, উনি কি বলছেন? তুই রাতে কোথায় ছিলি? ভোরবেলা বাইরে থেকে কেন এসেছিস? মায়া এবার আলভির মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায়। ধরা গলায় বলে, আমি রাতে বাড়ির ভেতরেই ছিলাম। ভোরবেলা বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। এর বাইরে আর কিছুই নেই। বাড়ির ভেতরে কোথায় ছিলি? বাবার রাগী গলার স্বর শুনে কেঁদেই দেয় মায়া। এভাবে আজ পর্যন্ত ওর বাবা ওর সাথে কখনো কথা বলেনি। শামসুন্নাহার বেগমের কথা শুনে আহনাফ মাহমুদ রাগ উঠে গেছে। নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনলে কোনো বাবার মাথায় ঠিক থাকবে। রাগ ওঠাটাই স্বাভাবিক। কি জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন? নিজের রুমে না থেকে কোথায় ছিলে রাতে? শামসুন্নাহার বেগম আগুনে ঘি ঢালার মতো করে বলে, কোথায় আর থাকবে? নিশ্চয়ই প্রেমিকের সাথে বাড়ির বাইরে ছিল। এভাবে নিজেদের মান সম্মান নষ্ট না করে ছেলের পরিচয় বাড়িতে বলে দিলেই তো পারো মায়া। মাহির গর্জে ওঠে। এতক্ষণ আলভি চুপ থাকলেও এতক্ষণে মুখ খোলে। মাহিরকে থামিয়ে নানির দিকে তাকিয়ে রাগে স্বরে বলে, নানু, তখন থেকে তোমার কথা চুপচাপ শুনছি বলে মুখ দিয়ে যা আসবে তাই বলবে। আমার বউয়ের সম্পর্কে এমন কথা তুমি কিভাবে বলছো? মায়া না তোমার নাতনির বয়সী? ওর সম্পর্কে এমন কথা বলতে তোমার বুক কাঁপছে না? বৃদ্ধ হয়ে গেছো অথচ শয়তানি কুটনামি ছাড়নি। শিওর জানো মায়া রাতে কোথায় ছিল? একজনের সম্পর্কে না জেনে তার চরিত্রের দিকে কিভাবে কাদা ছোড়াছুড়ি করছো তুমি? দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, অথচ আক্কেল জ্ঞান হয়নি। লজ্জা হওয়া উচিত তোমার। আহনাফ মাহমুদ ধমক দিয়ে মায়াকে বলেন, কি জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছিস না কেন বেয়াদব? চড়িয়ে দাঁত ফেলে দেব, মুখ বন্ধ করে থাকবি তো। এত জোরে ধমক শুনে শব্দ করে কেঁদে ওঠে মায়া। আলভি শ্বশুরের দিকে তাকিয়ে বলে, খবরদার, আমার বউকে ধমকাবে না তুমি। মায়া গত রাতে আমার রুমে ছিল আমার সাথে। ভোরে আমার রুম থেকে বেরিয়ে বাগানে গিয়েছিল। সবাই অবাক হয়ে আলভির দিকে তাকায়। আলতাফ মাহমুদ বলেন, মায়া তোমার সাথে ছিল গত রাতে? হ্যাঁ, 5টার পর আমার রুম থেকে বেরিয়ে এসেছে। আমাকে কফি বানিয়ে দিয়ে তারপর বাড়ির বাইরে বেরিয়েছিল। শামসুন্নাহার বেগমের মুখটা ছোট হয়ে কালো হয়ে যায়। আলভির আগে লাল হয়ে নানির দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। আলভি স্পষ্ট বুঝতে পারছে এই বুড়ি মায়ের নামে কেন এমন উল্টাপাল্টা কথা বলছে। সেদিন দাদির কাছে সব শোনার পর দাদির কথায় বহু কষ্টে নিজেকে সংবরণ করে রেখেছিল। আজকে তো এই বুড়ির পাকা চুল সব একটা একটা করে টেনে তুলবে।